ঘরের দরজাটা সবে বন্ধ হয়েছে। নিধি হাতের চুড়িগুলো খুলে টেবিলের ওপর রাখল। ভারী মেটালের চুড়ির শব্দ তার মনের শূন্যতাকে আরো বড় করে তুলছে যেন। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। ঘরের বাইরে সন্ধ্যার আলো ম্লান হয়ে রাতের আধার নামছে। ফারিস এখনো বাসায় ফেরেনি। তার কাজে কি এতটাই গুরুত্ব যে বিয়ের পরপরই কাজের পেছনে ছুটতে হয়? মনে পড়ে যায় দুপুরের সেই তিক্ত মুহূর্তগুলো। তোমার মাথা ব্যথা করছো তো আমি কি করব? ফারিসের সেই কণ্ঠ যেন এখনো কানে বাজছে। চোখের সামনে আবার ভেসে ওঠে গাড়ির জানালা দিয়ে ফেলে আসা তার বাড়িটার শেষ দৃশ্য। মায়ের গম্ভীর মুখ, আত্মীয়দের বিদ্রুপাত্মক চাহনি। নিধি। পেছনে থেকে শাশুড়ি দাদির কণ্ঠে চমকে ওঠে সে। দরজায় দাঁড়িয়ে হাসিমুখে তার দিকে তাকিয়ে আছেন বৃদ্ধা। এদিকে আসো মা, একটু কথা আছে তোমার সাথে। নিধি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায়। দাদি মিষ্টি সুরে বলে ওঠেন, ফারিসকে বোঝার চেষ্টা করো মা। ও আসলে বাইরে কঠিন হলেও ভেতরে অনেক নরম। তার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে সে, ভালোবাসা দেয়ার মতো কাউকে পায়নি। তুমি ওর এই একাকিত্ব দূর করে দিও। হ্যাঁ। নিধি সামান্য মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু মনে মনে প্রশ্ন আসে, একজন মানুষ এত নির্দয় কেন? একবারও কি সে ভেবেছে যে একটা মেয়ের জন্য বিয়ে মানে সম্পূর্ণ নতুন জীবনে পা রাখা? রাত 10:30। গাড়ির শব্দ পেয়ে নিধি জানালা দিয়ে তাকায়। ফারিস গাড়ি পার্ক করে ভেতরে ঢুকছে। নিধি দ্রুত দরজাটা খুলে পাশে সরে দাঁড়ায়। ফারিস গম্ভীর মুখে ভেতরে ঢুকে নিজের রুমের দিকে যেতে যেতে বলে, কাল সকাল 7টার মধ্যে নাস্তা রেডি থাকবে যেন। নিধি কিছু বলতে গিয়েও বলে না। একদৃষ্টিতে ফারিসের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। নতুন ঘরের নতুন পরিবেশে নিধি নিজেকে গুটিয়ে নেয়। সকালটা কুয়াশাচ্ছন্ন। নিধি ফারিসের জন্য নাস্তা বানিয়ে রুমে গিয়েছে। কিন্তু রুম ফাঁকা। ফোনটা হাতে তুলে নেয় সে। সোফার ওপর রাখা ফোনের স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠছে, মিটিং উইথ মিস্টার রয় অ্যাট সকাল 8টা, ডোন্ট বি লেট। ফারিস কি ঘরেই নেই? বাইরে পা রাখতেই চোখে পড়ে অয়নের উপস্থিতি। বাগানের একপাশে দাঁড়িয়ে ধূমপান করছে সে। নিধির চোখমুখ তেতো হয়ে যায়। তোমার কি সমস্যা? এখানে আসার কারণটা কি? অয়ন চোখ সরু করে তার দিকে তাকায়। সেই একই বাঁকা হাসি। তোমাকে আবার দেখতে ইচ্ছে করছিল, নিধি। জানি না কেন যেন এখনো ভাবি আমাদের গল্পটা অসম্পূর্ণ। নিধি রাগে কেঁপে ওঠে। এটা বলার জন্য এখানে আসার দরকার ছিল না। তুমি জানো আমি এখন কারো স্ত্রী। অয়ন এগিয়ে আসে, গলায় আরো নিচু স্বর। কার স্ত্রী? যে মানুষটা নিজেই তোমাকে স্বীকার করে না? ফারিস কি কখনো তোমাকে ভালোবাসবে? পেছনে থেকে কড়া গলায় কথাটা শুনে দুজনই চমকে ওঠে। ফারিস গাঢ় চোখে অয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তোমার এখানে আসার সাহস হলো কিভাবে? অয়নের মুখে ভয় মেশানো তাচ্ছিল্যের হাসি। দোস্ত, আমি তো নিধির পুরনো বন্ধু। বন্ধুর সাথে দেখা করতে এসেছি। ফারিস এবার নিধির দিকে তাকায়। তার মুখের এক ধরনের কঠিন অভিব্যক্তি। ঘরে যাও, নিধি। নিধি কিছু বলতে গিয়েও ফারিসের চোখের চাহনিতে চুপ করে যায়। ঘরের ভেতর ঢুকে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখে অয়ন এবং ফারিসের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। কিছুক্ষণ পর অয়ন বেরিয়ে যায়, আর ফারিস রাগে তেতে রুমে ঢুকে নিধির দিকে তাকায়। ওকে তুমি কেন এখানে দেখতে দিল?
আমি কিছু জানতাম না। ও নিজেই এসেছিল। তুমি জানো না ও কি ধরনের ছেলে। আমার সাথে কখনো এমন কিছু করবে না বলে কথা দিয়েছিলে। নিধি হতভম্ব হয়ে তাকায়। ফারিসের কথা কি সত্যি? অয়ন কি এর আগে কিছু করেছে যা ফারিসকে জানে? ফারিসের চোখে তখন রাগের আগুন। নিধি কিছু বলতে গেলেও সে থামিয়ে দেয়। তোমার সাবেক প্রেমিককে আমার বাড়িতে দেখার পর থেকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, নিধি। আমি এসব নাটকের অংশ নই। আমার বাড়ির নিয়মটা ভালো করে বুঝে নাও। এই বাড়িতে কারো অযাচিত উপস্থিতি আমি সহ্য করব না। নিধি হতভম্ব হয়ে ফারিসের দিকে তাকিয়ে থাকে। ভীষণ অপমানিত লাগছে তার। চোখের কোণে পানি জমতে শুরু করেছে, কিন্তু সে নিজেকে শক্ত করে। আপনার কি মনে হয় আমি ওকে ডেকেছি এখানে? আমি তো জানতেও পারিনি সে এখানে আসবে। আপনার বিশ্বাস নেই? ফারিস মুচকি হেসে বলে। বিশ্বাস? তুমি জানো বিশ্বাসটা কিভাবে গড়ে ওঠে? কাউকে সময় দিয়ে, তার দায়িত্বশীলতা দেখে। আমি তোমাকে চিনি না, নিধি। আর তুমি আমার জন্য অপরিচিত। আজ তোমার অতীত যদি আমার সামনে এসে দাঁড়ায়, তবে সন্দেহ করাটা কি অস্বাভাবিক? নিধির চোখে এবার রাগের সাথে অপমান মিশে যায়। তাহলে আমি আপনার কাছে অপরিচিত কেন? আপনি কি কখনো চেষ্টা করেছেন আমাকে চেনার? আমি তো চেয়েছিলাম। থামো। ফারিস কড়াভাবে তার কথা থামিয়ে দেয়। তার চোখের চাহনি যেন তীক্ষ্ণ ছুরি হয়ে বুকে এসে বিঁধে। অনেক হয়েছে। আমার কাজের জায়গায় যেন এসব নাটক না পৌঁছায়। আর যদি এমন কিছু দেখি, তাহলে তোমার অবস্থান কোথায় থাকবে সেটা ভাবার সময় পাবে না। বলেই ফারিস দরজা খুলে বের হয়ে যায়। নিধি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কথাগুলো যেন তার হৃদয়ের মধ্যে শেল হয়ে বিঁধছে। সারাদিন ফারিস আর বাড়িতে ফিরেনি। নিধি নিজের ঘরে চুপচাপ বসে থাকে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে চলছে। আচমকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার। হ্যালো। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ। নিধি। অয়নের কণ্ঠ শুনে নিধি চমকে যায়। তুমি আবার কি চাও? কেন আমাকে বিরক্ত করছো? অয়ন হাসতে হাসতে বলে। এটা বিরক্ত নয়, নিধি। এটা শুধুই তোমার খবর নেওয়া। আমি জানি ফারিস তোমাকে নিয়ে খুশি নয়। আর এটা আমার জন্য ভালো খবর। তুমি জানো তো, আমরা দুজনের মধ্যে যে গল্পটা অসমাপ্ত ছিল, সেটা আবার শুরু হতে পারে। নিধি এবার রেগে ওঠে। তোমার সাহস হয় কিভাবে এমন কথা বলার? আমি এখন একজনের স্ত্রী। তুমি এসব ভাবতেও পারো কিভাবে? অয়নের কণ্ঠে আবার সেই পৈশাচিক হাসি। নিধি, তুমি যতই চেষ্টা করো না কেন, ফারিস কখনো তোমার পাশে দাঁড়াবে না। আর আমি তো তোমার প্রথম ভালোবাসা। তোমার মনের গভীরে এখনো আমি আছি। নিধি কিছু বলতে গিয়েও আর বলতে পারে না। ফোনটা রেখে দেয়। পুরো শরীর কাঁপছে তার। এ কেমন পরিস্থিতিতে পড়ে গেল সে? রাতের খাবারের টেবিলে বসে ফারিস। নিধিও চুপচাপ এসে বসে। দুজনের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। হঠাৎ ফারিস বিরক্ত হয়ে বলে, খেতে ইচ্ছে না হলে যেতে পারো। এখানে বসে নাটক করার দরকার নেই। নিধি এবার আর নিজেকে সামলাতে পারে না। আপনার কি সমস্যা? আপনি কি সবসময় আমাকে অপমান করেই যাবেন? আমার কি কোনো মূল্যই নেই আপনার কাছে? ফারিস থমকে যায়।
নিধির চোখে অশ্রু আর রাগের মিশ্রণ দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সে। তোমার মূল্য সময়ই সেটা ঠিক করবে, বলেই ফারিস উঠে চলে যায়। নিধি আবার একা হয়ে যায় সেই খাবারের টেবিলে। রাতের গভীর নিস্তব্ধতায় ঘুম ভাঙে নিধির। দরজার ওপাশ থেকে চাপা কথোপকথনের শব্দ আসছে। কৌতূহলবশত সে দরজা খুলে বাইরে তাকায়। ফারিস ফোনে কথা বলছে। না, আমি একদম ঠিক জায়গায় আছি, আর আমার বিয়ের খবর কোনোভাবেই কাজে প্রভাব ফেলবে না। ও শুধু নামেই আমার স্ত্রী। নিধির বুকটা ধক করে ওঠে। নামে স্ত্রী কথাটা যেন তার আত্মবিশ্বাসের শেষটুকুও কেড়ে নেয়। নিধি দরজার পাশেই স্থির দাঁড়িয়ে রইল। ফারিসের সেই বাক্যগুলো তার হৃদয় দগদগে ঘায়ের মতো হয়ে রইল। ও শুধু নামেই আমার স্ত্রী। শ্বাস যেন আটকে আসছে তার। এতদিনের তিক্ততা আর অবহেলার পরও কোথাও একটা আশা ছিল, হয়তো একদিন ফারিস তাকে বুঝবে, মেনে নেবে। কিন্তু এই বাক্যটা যেন সবকিছু শেষ করে দিল। রাতে আর ঘুম আসে না নিধির। শূন্য দৃষ্টি নিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে সে। বাইরে কালো আকাশের নিচে ছড়িয়ে থাকা নক্ষত্রেরা তাকে যেন বিদ্রূপ করছে। সকালে দেরি করেই ঘুম ভাঙল নিধির। দরজায় ফারিসের কড়া শব্দ শোনা গেল। এই তোমার সকাল 10টায় ঘুম ভাঙে? এটা কি তোমার নিজের বাড়ি ভেবেছ? নিধি দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, আমি আজ একটু অজুহাতের দরকার নেই। ঘরে শৃঙ্খলা চাই আমি। আর এভাবে চললে আমি মানিয়ে নিতে পারব না। ফারিস তার কথা শেষ করেই বেরিয়ে যায়। নিধি আর কিছু বলার সুযোগ পেল না। সারাদিন বাড়িতে নিধি একা একা বসে থাকে। দাদি কয়েকবার এসে কথা বলতে চাইলেও সে নিজেকে গুটিয়ে নেয়। দুপুরে খাবারের সময় হঠাৎ ফারিসের ফোন বাজে। সেদিনের মতোই আবার সেই অচেনা নম্বর, কিন্তু এবার কল রিসিভ করে সে। ওপাশ থেকে চেনা গলা, অয়নের। হ্যালো, ভাবি। নিধির হাত কেঁপে ওঠে। তুমি কেন আমার নম্বরে কল করছো? তোমার খবর নিতে। জানি না কেন, কিন্তু তোমার মুখটা বারবার মনে পড়ছে। আর ফারিস কি আজও তোমাকে মূল্য দেয়নি? নিধি বিরক্ত হয়ে বলে, তুমি আমার জীবনে আবার কেন ফিরে এসেছ? আমি কি শান্তি পেতে পারি না? অয়নের কণ্ঠে আবার সেই পৈশাচিক মোলায়েম স্বর। তোমার শান্তির জন্যই তো আমি এখানে। ফারিসের মতো মানুষ তোমার যোগ্য নয়। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। ফারিস তোমার জন্য কি করছে বলো? নিধির হাত মুঠো করে ধরে। ফারিস আমার স্বামী। আর আমি সেই সম্পর্কের মর্যাদা রাখব। আশা করি তুমি আর কখনো আমাকে বিরক্ত করবে না, বলেই সে কল কেটে দেয়। কিন্তু ভেতরে ভেতরে নিধি বুঝতে পারে, অয়নের উপস্থিতি যেন তাকে ঘিরে ফেলছে ধীরে ধীরে। রাতে ফারিস বাড়িতে ফেরার পর নিধি তার রুমে নাস্তা নিয়ে গেল। ফারিস তখন কাজ নিয়ে ব্যস্ত। আপনার জন্য চা আর স্ন্যাক্স এনেছি। ফারিস একবার তাকিয়ে বলল, এটা করার দরকার ছিল না। আমি নিজের কাজ নিজে করতে পারি। নিধির চোখে মৃদু ব্যথা খেলে যায়। কিন্তু আপনি তো বলেন দায়িত্ব নিতে শিখতে। তাই চেয়েছি আপনার একটু যত্ন নিতে। এতে ভুল কি? ফারিস কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর বলে, তুমি তোমার সীমা জানো? নিজের দায়িত্বটুকু পালন করো, কিন্তু বাড়তি নাটক দেখাতে আসবে না। আমি ভালোবাসা আর যত্নে অভ্যস্ত নই। নিধি এবার আর চুপ থাকে না। ভালোবাসা কি অভ্যাসের বিষয়? যদি কেউ কখনো ভালোবাসা পেয়ে না থাকে,
তাহলে সে কিভাবে বুঝবে যে ভালোবাসা কি জিনিস? ফারিস থমকে যায়। নিধির কথাগুলো তাকে যেন কিছুটা নাড়া দেয়। তোমার কথা বলার ধরনটা বদলাও। আমি এসব কথা শুনতে চাই না। নিধি আর কথা বাড়ায় না, শুধু মনে মনে বলে, একদিন আপনি বুঝবেন ভালোবাসা কি। আমি অপেক্ষা করব। পরের দিন বিকেলে হঠাৎ দাদি নিধিকে ডেকে বললেন, নিধি মা, কালকে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান আছে। তুমি ফারিসের সাথে যাবে। ফারিসকে বলেছি যেন তোমাকে সময় দেয়। নিধি অবাক হয়ে তাকায়। সে রাজি হয়েছে? হ্যাঁ মা, একটু জোর করেই রাজি করিয়েছি। নিধির মনে হালকা একটা স্বস্তির শ্বাস আসে। হয়তো কালকের দিনটা একটু স্বাভাবিক হবে। পরদিন সন্ধ্যা। নিধি সুন্দর একটা লাল শাড়ি পরে তৈরি হয়ে বসে আছে। ফারিস বেশ দেরি করেই রুমে ঢোকে। তাকে দেখে কিছুটা অবাক হলেও চট করে বলে, তুমি তৈরি? হ্যাঁ। ফারিস সামনে এসে একটুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর নিচু স্বরে বলে, এই শাড়ি তোমাকে মানিয়েছে। নিধির হৃদয় যেন এক ঝলক আলো খেলে যায়। তার চোখে অল্প আনন্দের ছোঁয়া। গাড়ির ভিতর দুজনই চুপচাপ। নিধি জানালার বাইরে তাকিয়ে থাকে। হঠাৎ ফারিস বলে ওঠে, অয়নের ব্যাপারে আমি সবকিছু জানি। আমি চাই না তার ছায়া আমাদের জীবনে পড়ুক। নিধি চমকে তাকায়। তাহলে আপনি বিশ্বাস করেন আমি তার সাথে? বিশ্বাস? সেটা অর্জন করতে হয়। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা সুযোগ দেব নিজেকে প্রমাণ করার। ফারিসের কথাগুলো শুনে নিধির চোখে জল এসে যায়। আপনার এই কথাটাই আমার জন্য যথেষ্ট। ফারিস আর কিছু বলে না, কিন্তু তার চোখে আজ একটা অদ্ভুত প্রশান্তি। সন্ধ্যার অনুষ্ঠান জমে উঠেছে। ফারিসের বন্ধুরা, আত্মীয়রা সবাই সেখানে। নিধি ফারিসের পাশে দাঁড়িয়ে। হঠাৎ দূর থেকে কেউ একটা পরিচিত কণ্ঠে বলে ওঠে, নিধি, তুমি এখানে? ঘুরে তাকাতেই নিধির বুকটা ধক করে ওঠে। অয়ন আবার তার সামনে দাঁড়িয়ে। অয়নের উপস্থিতি দেখে নিধির শরীর জমে গেল। তার হাতে ধরা পানির গ্লাসটা ঠান্ডা হয়ে ওঠে। মনে হলো যেন মাটির নিচে ধসে যাচ্ছে সে। তুমি এখানে কি করছো? নিধির গলা ভাঙা স্বরে বেরিয়ে আসে। অয়ন সেই পুরনো বাঁকা হাসি দিয়ে বলে, আমি এখানে এসেছি তোমার স্বামীর আমন্ত্রণে। এটা কি কাকতালীয় নয়? যাকে তাড়িয়ে দিয়েছিলে, তাকেই আজ আবার চোখের সামনে দেখছ। নিধির মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। তার ভেতরটা তীব্র রাগে আর লজ্জায় পুড়তে লাগল। অয়ন কিভাবে এমন করতে পারে? আর ফারিস? সে কি জানে না অয়ন তার জীবনের কোনো অধ্যায়? দূর থেকে হঠাৎ ফারিসের কণ্ঠ শোনা গেল, নিধি, এখানে দাঁড়িয়ে কি করছো? নিধি পেছনে ফিরে তাকায়। ফারিস কাছে এসে ঠান্ডা চোখে অয়নের দিকে তাকায়। তুমি এখানে কেন? ফারিসের স্বর ছিল তীক্ষ্ণ। অয়ন স্বাভাবিক থাকার চেষ্টা করে। তোমার অফিসে যে কাজ হয়েছে, সেটা সেরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য এসেছি। তবে ভাবি যে এখানে আছেন, সেটা জানা ছিল না। ফারিস নিধির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখের চাহনিতে কি ছিল, অবিশ্বাস নাকি আভাসে কিছুর জিজ্ঞাসা? নিধির বুক ধড়ফড় করতে লাগল। তুমি এখানে থাকার দরকার নেই। এখনই চলে যাও। অয়নের মুখে বিদ্রূপের হাসি। বন্ধুকে এভাবে তাড়িয়ে দিল চলে যেতে হয়। তবে ভাবিকে ভালো করে সামলে রেখো, ফারিস। ও কিন্তু
চুপ করো। ফারিসের গর্জন যেন পুরো কক্ষে ছড়িয়ে পড়ল। তার চোখে তখন আগুনের ঝলক। তুমি চলে যাও। আর কখনো আমার সামনে আসবে না। অয়ন চলে যেতে বাধ্য হল। তার মুখে অপমানের ছাপ স্পষ্ট ছিল। ফারিস নিধির দিকে ঘুরে তাকায়। তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যাও। নিধি চুপচাপ তার কথা মেনে নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে প্রবেশের পর নিজেকে আর ধরে রাখতে পারল না সে। কান্না গড়িয়ে পড়ল চোখ থেকে। তার কি এমন পাপ ছিল যে বারবার সেই মানুষটার ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে? রাত গভীর হলে ফারিসের রুমে আসার শব্দ শোনা গেল। নিধি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। ফারিস কিছুক্ষণ তাকিয়ে থাকল তার দিকে। তারপর মৃদু স্বরে বলল, ওর সাথে তোমার আর কোনো যোগাযোগ নেই তো? নিধি ধীরস্বরে বলে, আপনার কি মনে হয় আমি এমনটা করব? আমি কি এতটা নিচু মানুষ যে বিয়ের পর? ফারিস তার কথা থামিয়ে দেয়। আমি শুধু জানতে চেয়েছি। নিধি এবার চোখের পানি সামলাতে পারল না। আপনি কি কখনো আমার উপর বিশ্বাস করতে পারবেন না? ফারিস কিছুক্ষণ চুপ থেকে জানালার দিকে তাকায়। তারপর ধীর কণ্ঠে বলে, বিশ্বাসটা হারিয়ে গেলে ফেরানো কঠিন। আমি চেষ্টা করছি কিন্তু সময় লাগবে। ফারিসের এই কথা শুনে নিধির বুকের ভেতরটা অদ্ভুত শূন্যতায় ভরে গেল। সে বুঝল তাকে আরও অনেকটা পথ একা লড়তে হবে। পরদিন সকাল। ফারিস যথারীতি কাজে চলে গেছে। নিধি একা একা বাড়ির বাগানে বসেছিল। হঠাৎ একজন পরিচারিকা এসে বলল, ভাবি, একজন আপনাকে ফোনে ডাকছে। নাম বলল অয়ন। নিধি চমকে উঠল। কি? কোথায় সে? বাইরে দাঁড়িয়ে আছে। নিধি দ্রুত বাইরে গেল। অয়ন রাস্তার পাশে দাঁড়িয়ে। তার মুখে সেই চিরচেনা হিংস্র হাসি। তুমি আমাকে বারবার কেন বিরক্ত করছ? কারণ আমি জানি তুমি সুখে নেই। তোমার স্বামী তোমাকে গুরুত্ব দেয় না। আর আমি তো তোমাকে ভালোবাসি, নিধি। এখনো সেই ভালোবাসা আমার মধ্যে বেঁচে আছে। চুপ করো। তোমার এসব কথার কোনো মানে নেই। অর্থ আছে। আমি অপেক্ষা করব, নিধি। একদিন তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে। নিধি রাগে কেঁপে ওঠে। তোমার এই জঘন্য ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। আর আমার সামনে কখনো আসবে না। এই কথার পর নিধি দ্রুত ভেতরে চলে আসে। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ফারিসকে কিভাবে এসব জানাবে? সে কি বুঝবে তাকে? রাতে ফারিস যখন বাড়ি ফিরে এলো, তার চোখে সন্দেহের ছাপ ছিল। আজ অয়ন এসেছিল? নিধি চমকে উঠল। তোমাকে কে বলল? আমি জানতে পেরেছি। এই ব্যাপারে সত্যি কথা বলো। নিধি ধীরস্বরে বলে, হ্যাঁ, এসেছিল। কিন্তু আমি তাকে স্পষ্ট করে বলেছি যেন আর কখনো না আসে। ফারিস কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, নিধি। আমার বিশ্বাস ভাঙলে সম্পর্কটা টিকে থাকবে না। ফারিসের কথায় যেন নিধির হৃদয়ের রক্তক্ষরণ শুরু হল। ফারিসের সেই কঠিন কথা এখনো নিধির কানে বাজছে। আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। আমার বিশ্বাস ভাঙলে সম্পর্কটা টিকে থাকবে না। নিধি একটুও চোখে চোখ রাখতে পারেনি। নিজেকে অসম্ভব ছোট আর অপমানিত মনে হচ্ছিল। সত্যিটা তো সে জানে, কিন্তু সেটা ফারিসকে কিভাবে বোঝাবে? ফারিসের চোখে যে অবিশ্বাসের ছাপ পড়েছে, তা মুছতে পারার ক্ষমতা কি তার আছে?
রাতে খাটের এক কোণায় শুয়ে আছে নিধি। ঘর অন্ধকারে ঢাকা। ফারিস নিজের ল্যাপটপ নিয়ে অন্য পাশে বসে কাজ করছে। নিধি তার দিকে একবার তাকিয়ে চুপ হয়ে যায়। যে মানুষটা তার এত কাছে, তার সঙ্গেই কি এত দূরত্ব সম্ভব? পরদিন সকালে ফারিস অফিসে বেরিয়ে যাওয়ার পর নিধি বাগানে বসেছিল। ফারিসের দাদি পাশে এসে বসলেন। নিধি মা, তুমি কেমন আছো? ভালো আছি দাদি। দাদি মৃদু হাসলেন। তোমার চেহারায় ভালো থাকার ছাপ তো দেখি না। কি হয়েছে, আমাকে বলবে? নিধির গলা আটকে গেল। তার চোখে পানি জমে উঠল। সবাই তো বলে আমি ফারিসকে আগলে রাখি। কিন্তু দাদি, যে মানুষটার মনে আমার জন্য একটুও জায়গা নেই, তাকে কিভাবে আগলে রাখব? দাদি দীর্ঘশ্বাস ফেললেন। ফারিস একটু জটিল মানুষ। ছোটবেলা থেকে একা বড় হয়েছে, তাই কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। কিন্তু তোমার ধৈর্য ধরে রাখতে হবে মা। ভালোবাসা কখনো কখনো সময় নেয়। তুমি চেষ্টা চালিয়ে যাও। নিধি মৃদু হাসলেন। আমি চেষ্টা করব দাদি। যতদিন পারি আমি চেষ্টা করব। বিকেলে হঠাৎ করে নিধির ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অয়নের কণ্ঠ। তোমার স্বামী কি আজও তোমার খোঁজ নেয়? নিধির মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। তোমাকে আমি স্পষ্ট বলেছি, আর কখনো আমাকে ফোন দিও না। অয়ন হাসল। কিন্তু আমি তোমার ভালো চাই নিধি। ভাবো তো, ফারিস যদি জানতে পারে তুমি আজও আমার সাথে কথা বলো, তাহলে কি হবে? তুমি কি তার কাছে পরিষ্কার করতে পারবে সবকিছু? তুমি কি চাও? নিধির গলা কেঁপে উঠল। আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। আমি সেই পুরনো দিনগুলো আবার ফিরিয়ে আনব। ফারিস তোমাকে কখনো সুখী করতে পারবে না। নিধির হাত কাঁপতে লাগল। ফোনটা কেটে দিল সে। কিভাবে বারবার সেই মানুষটা তার শান্তি নষ্ট করছে। ফোন রেখে ঘুরে দাঁড়াতেই দেখে ফারিস দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু চোখে সেই একই প্রশ্ন, অবিশ্বাসের প্রশ্ন। কে ফোন করেছিল? নিধির গলা শুকিয়ে গেল। কেউ না, এক ভুল নাম্বার। ফারিস এক পলক তাকিয়ে বলল। ভুল নাম্বার? নিশ্চিত? নিধি চোখ নামিয়ে ফেলল। হ্যাঁ। ফারিস কিছু না বলে চলে গেল। কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল, সন্দেহের তীব্রতা আরও গভীর হয়েছে। রাতের খাবার টেবিলে বসে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, কাল আমরা বাইরে যাব। একটা পার্টি আছে। তোমাকে প্রস্তুত থাকতে হবে। নিধি চমকে তাকাল। আমি যাব? হ্যাঁ। এটা আমার পরিচিতদের অনুষ্ঠান। আমি চাই না কেউ কিছু বলুক। তুমি যেন আমার স্ত্রী হিসেবে উপযুক্ত আচরণ করো। নিধির গলা জড়িয়ে এলো। আপনার কাছে কি আমি শুধুই একটা প্রেজেন্টেশন? ফারিস সোজা হয়ে তাকাল। তুমি আমার স্ত্রী। সেটাই যথেষ্ট। আমি চাই না অন্য কেউ তোমাকে নিয়ে কথা বলুক। নিধি আর কিছু বলল না। এই মানুষটা কি কখনো বুঝবে সম্পর্কটা একটা দায়িত্বের চেয়ে বেশি কিছু? পরদিন সন্ধ্যায় নিধি সুন্দর একটা নীল শাড়ি পরে তৈরি হল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। এই সাজ কি ফারিসের নজরে পড়বে? গাড়িতে বসে দুজনই চুপচাপ। ফারিস শুধু একবার নিধির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে তোমাকে। নিধির মুখে হালকা হাসি ফুটে উঠল। পার্টিতে পৌঁছে নিধি বুঝতে পারল,
সবাই তাকে দেখছে। ফারিসের পরিচিতদের সামনে দাঁড়িয়ে এসে নিজেকে অদ্ভুতভাবে ছোট মনে করছিল। হঠাৎ দূর থেকে একটা চেনা কণ্ঠ, নিধি। সে ঘুরে তাকাতেই বুকটা ধক করে উঠল। অয়ন পার্টিতে উপস্থিত। তার চোখে সেই পুরনো বিদ্রূপের হাসি। নিধি চুপচাপ দাঁড়িয়ে রইল। তুমি এখানে? তোমার স্বামীর আমন্ত্রণে এসেছি। তুমি জানো না? নিধির মুখ বিবর্ণ হয়ে গেল। ফারিস তখন কারো সাথে কথা বলছিল। অয়ন কাছে এগিয়ে এসে বলল, তুমি জানো না, ফারিসের গলায় তোমার নামটা এখনো মানাচ্ছে না। আমার কাছে ফিরে আসো, নিধি। এই সম্পর্কটা বেশিদিন টিকবে না। চুপ করো। নিধি ফুঁসে উঠল। তার ঠিক সেই মুহূর্তে পেছনে থেকে ফারিসের কণ্ঠ, এখানে কি হচ্ছে? নিধির রক্ত যেন জমে গেল। অয়ন ঠান্ডা স্বরে বলল, কিছু না দোস্ত, পুরনো বন্ধুর সাথে দেখা করছিলাম। ফারিসের চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। নিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, আমার সাথে চলো এখনই। ফারিসের গলা শুনে নিধি আর অয়ন দুজনেই থমকে গেল। ফারিসের চোখ তখন রাগে জ্বলছে। তার দৃষ্টি নিধির দিকে স্থির হয়ে আছে, যেন সে অপেক্ষা করছে নিধির জবাবের জন্য। আমি জিজ্ঞেস করেছি, এখানে কি হচ্ছে? নিধি কিছু বলতে পারার আগেই অয়ন হালকা হেসে বলল, তেমন কিছু না দোস্ত। পুরনো বন্ধুর সাথে একটু কথা বলছিলাম। ফারিস ঠান্ডা কণ্ঠে বলে উঠল, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, অয়ন। আর পুরনো বন্ধুত্ব নিয়ে কেউ যদি ভুল বোঝার সুযোগ নেয়, সেটা ভালো হবে না। অয়নের মুখে বিদ্রূপের হাসি। বন্ধু, ভুল বোঝার কিছু নেই। আমি শুধু তোমার স্ত্রীকে স্মরণ করাচ্ছিলাম পুরনো দিনগুলোর কথা। কারণ কিছু মানুষ অতীত ভুলতে পারে না, বুঝলে? নিধির চোখ বিস্ফারিত হয়ে গেল। অয়ন, তুমি কি বলছো? এসব বাজে কথা বন্ধ করো। ফারিস এবার নিধির দিকে ঘুরে দাঁড়াল। তার চোখের দৃষ্টি এতটাই কঠিন ছিল যে নিধির মুখ থেকে আর কোনো শব্দ বের হল না। তুমি চলো আমার সঙ্গে, ফারিস দৃঢ় কণ্ঠে বলল। নিধি নিঃশব্দে ফারিসের পেছনে পেছনে হেঁটে গেল। পার্টির ভেতরের আলো আর মানুষের কোলাহল পিছনে পড়ে গেল। ফারিস দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে নিধিকে বসতে ইঙ্গিত করল। গাড়ির ভেতর একটা পিনপতন নীরবতা। ফারিস স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে আছে। নিধির বুক ধড়ফড় করছে। কিছুক্ষণ পর ফারিস চুপচাপ বলল, এটাই ছিল তোমার সত্যি কথা? এই কারণেই তুমি অয়নকে এড়িয়ে যাচ্ছিলে? আপনি কি বলছেন? আমি কখনো তার সাথে। থামো। ফারিসের কণ্ঠ এতটাই কঠিন ছিল যে নিধি আর কিছু বলতে পারল না। আমি তোমাকে বলেছিলাম, আমার বিশ্বাস ভাঙলে সম্পর্কটা আর টিকবে না। অথচ তুমি। ফারিস, বিশ্বাস করুন, আমি কখনো অয়নের সাথে কোনো যোগাযোগ রাখিনি। সে নিজেই আমার জীবনে ঢুকে পড়ে বারবার। ফারিস চুপচাপ রইল। তার মুখে অবিশ্বাসের ছায়া স্পষ্ট। কিছুক্ষণ পর সে ধীর কণ্ঠে বলল, আমি কারো অতীত নিয়ে মাথা ঘামাই না। কিন্তু তোমার আচরণ বারবার আমাকে সন্দেহ করার কারণ দিচ্ছে। আর এই সম্পর্ক যদি সন্দেহের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা টেকে না। নিধির চোখ দিয়ে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ল। আমি কিভাবে আপনাকে বোঝাবো? আমি চাই না আপনার বিশ্বাস হারাতে। আমি আমার সবটুকু দিয়ে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই। ফারিস কিছু বলল না। গাড়ির গতি বাড়িয়ে দিল।
বাড়িতে ফেরার পর নিধি একা ঘরে বসে কাঁদছিল। বারবার তার মনে হচ্ছে, কেন অয়ন তাকে তাড়া করে বেড়াচ্ছে? কেন ফারিস তার কথা বিশ্বাস করছে না? হঠাৎ দরজায় শব্দ হল। ফারিস রুমে ঢুকে নিঃশব্দে দাঁড়িয়ে থাকল। তারপর বলল, তুমি চাইলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো। নিধি হতভম্ব হয়ে তাকাল। আপনি কি বলছেন? আমি জোর করে কাউকে ধরে রাখতে চাই না। যদি তুমি মনে করো এখানে থেকে তোমার শান্তি নেই, তাহলে তুমি। আপনি কেন ভাবছেন আমি চলে যেতে চাই? আমি কোথাও যাব না। আমি এই সম্পর্কটাকে ভাঙতে দেব না। ফারিস নিধির চোখের দিকে তাকাল। তার চোখে যেন এক ঝলক অবাক ভাব ফুটে উঠল। তাহলে প্রমাণ করো। আমাকে প্রমাণ করো তুমি নির্দোষ। নিধির মুখ শক্ত হয়ে গেল। আমি প্রমাণ করব। কিন্তু আপনি কি সেই প্রমাণ বিশ্বাস করবেন? ফারিস কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে নিধি ঠিক করল, এবার তাকে শক্ত হতে হবে। অয়নকে এই পরিস্থিতি থেকে সরিয়ে দিতে হবে। সে অয়নের ফোন নম্বর ব্লক করে দিল এবং নিজের ফোন থেকে সমস্ত অপ্রয়োজনীয় নম্বর মুছে ফেলল। বিকেলে ফারিস যখন কাজে ছিল, তখন দাদি এসে নিধিকে বললেন, মা, সবকিছু ঠিক আছে তো? তোমার মুখে শান্তি দেখি না। নিধি ম্লান হাসল। সব ঠিক হয়ে যাবে দাদি। আমি ঠিক করব। দাদি মাথায় হাত রেখে বললেন, মনে রেখো মা, ভালোবাসা সব বাধা পেরিয়ে যায়। শুধু একটু ধৈর্য ধরো। নিধির চোখ জ্বলজ্বল করে উঠল। এবার সে হার মানবে না। সন্ধ্যায় ফারিস বাসায় ফিরল। নিধি তার সামনে গিয়ে দাঁড়াল। আমি আপনাকে কিছু বলতে চাই। ফারিস অবাক হয়ে তাকাল। আমি জানি আপনি আমাকে অবিশ্বাস করেন, কিন্তু এবার আমি নিজে সব প্রমাণ করে দেখাবো যে আমি নির্দোষ। তবে একটা অনুরোধ, সেই দিন আপনি নিজের ভুলটা স্বীকার করবেন। ফারিস চুপচাপ নিধির দিকে তাকিয়ে থাকল। আমি অপেক্ষা করব। নিধির কণ্ঠে দৃঢ়তা দেখে ফারিস কিছুটা থমকে গেল। নিধির মনে আজ একটা কঠিন প্রতিজ্ঞা। ফারিসকে সত্যটা প্রমাণ করার জন্য সে নিজের সব শক্তি দিয়ে লড়বে। যে সম্পর্কটা সন্দেহের আড়ালে ঢাকা পড়েছে, সেটা ফিরিয়ে আনতে হবে। সকাল থেকে ফারিস যেন আরও বেশি গম্ভীর হয়ে গেছে। অফিসে বেরোনোর সময় নিধির দিকে একবারও তাকায়নি। নিধি খেয়াল করল, তার চেহারায় যেন অদ্ভুত একটা অস্থিরতা ছাপ ফেলেছে। দাদি এসে পাশে বসলেন। মা, তুমি কেমন আছো? নিধি মৃদু হাসি দিয়ে বলল, ভালো আছি দাদি। কিছু ব্যাপার নিয়ে ভাবছি। দাদি নিধির মাথায় হাত বুলিয়ে বললেন, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় মা। শুধু তুমি নিজের ওপর বিশ্বাস রেখো। নিধি আর কিছু বলল না। তার ভেতরে একটা চাপা অগ্নিশিখা জ্বলছে। সেদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে একটা কল এলো ফারিসের ফোনে। ফারিস তখন ল্যাপটপে কাজ করছে। দোস্ত, কি খবর? আজ তোমার বউয়ের সাথে আমার একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। ও পাশে অয়নের কণ্ঠ। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তুমি কি এখনো আমার স্ত্রীর নাম নিয়ে খেলা করছো? অয়নের কণ্ঠে হাসির রেশ। খেলা নয়, ফারিস। সত্যিটা জানার চেষ্টা করো। তুমি যাকে বিয়ে করেছ, সে কি তোমার প্রতিশোধ? যদি আমার কথা বিশ্বাস না হয়, নিজেই সত্যটা জানার চেষ্টা করো। ফারিস ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তার মাথার মধ্যে যেন হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। বিকেলে ফারিস নিধিকে ডেকে বলল,
আজ সন্ধ্যায় বাইরে যাচ্ছি, তৈরি থেকো। নিধি অবাক হয়ে বলল, বাইরে? হ্যাঁ, আজ আমি নিজেই কিছু জিনিস পরিষ্কার করব। নিধির বুকের মধ্যে অজানা আশঙ্কা শুরু হল। সন্ধ্যা নামতেই গাড়িতে দুজন চুপচাপ বসে রইল। গন্তব্য কোথায় সেটা জানায়নি ফারিস। গাড়ির কাচের বাইরে অন্ধকার আর শহরের বাতি মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। কিছুক্ষণ পর গাড়ি থেমে গেল একটা কফি শপের সামনে। নেমো। নিধি ফারিসের নির্দেশ মেনে নেমে গেল। ভেতরে গিয়ে একটা নির্দিষ্ট টেবিলের দিকে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। অয়ন সেখানে বসে আছে। তুমি এখানে কেন? নিধির গলা ভয়ে কাঁপছিল। ফারিস ঠান্ডা গলায় বলল, আমি ওকে ডেকেছি। আজ আমি সবকিছু পরিষ্কার করতে চাই। নিধির মুখ বিবর্ণ হয়ে গেল। অয়ন সেই পুরনো ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, তোমার স্বামীকে সত্যটা জানাতে এসেছি। তুমি কেন ভয় পাচ্ছ, নিধি? ফারিস এবার নিধির দিকে তাকাল। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে নিধির পা কেঁপে উঠল। নিধি, আজ আমি সব শুনতে চাই। সত্যি কি? আমি কোনো দোষ করিনি। নিধি চিৎকার করে উঠে বলল, এই মানুষটা মিথ্যে বলছে। সে আমার অতীত ছিল, কিন্তু এখন। অয়ন কথা কেটে বলল, অতীত বলছ? আমি কি তোমার সাথে কথা বলিনি দুদিন আগে? ফারিস, তোমার বউ আমাকে ফোন করেছিল। ফারিসের চোখে যেন আগুন জ্বলল। তুমি কি এটা স্বীকার করো, নিধি? নিধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ফোন করিনি। সে মিথ্যে বলছে। আমি কেন তাকে ফোন করব? অয়ন তার ফোন বের করে কিছু দেখানোর চেষ্টা করল। এখানে কল লিস্ট আছে। এটা কি মিথ্যে? নিধির মাথা ঝিমঝিম করতে লাগল। ফারিসের চেহারায় অবিশ্বাসের ছাপ আরও গভীর হল। ফারিস, আমাকে বিশ্বাস করুন। আমি কোনোদিন থামো, নিধি। ফারিসের গলা ছিল থমথমে। আমি তোমার মুখের কথা আর শুনতে চাই না। গাড়িতে ফেরার সময় নিধির চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। ফারিস একবারও তার দিকে তাকায়নি। গাড়ি থামিয়ে ফারিস বলল, তুমি যদি চাও, তোমার জন্য এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ খুলে দেব। কিন্তু আর মিথ্যে বলার চেষ্টা করো না। নিধি কাপা গলায় বলল, আপনি আমাকে বোঝেননি, ফারিস। একদিন সব সত্য প্রমাণ হবে। সেদিন হয়তো আপনি বুঝবেন আপনি কতটা ভুল করেছিলেন। ফারিস কিছু না বলে গাড়ির দরজা খুলে দিল। নিধি বাড়ির ভেতরে চলে গেল। রাত গভীর হলে নিধি একা ঘরে বসে কাঁদছিল। তার বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেছে। অয়ন কেন তার জীবনটাকে এভাবে নরক বানাচ্ছে? হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, যতই চেষ্টা করো, ফারিস কখনো তোমাকে বিশ্বাস করবে না। তুমি একদিন আমার কাছে ফিরে আসবেই। নিধির হাত কাঁপতে লাগল। সে নিজের মধ্যে শক্তি খুঁজে পেল। আমি এভাবে হার মানব না। আমি প্রমাণ করব আমি নির্দোষ। তার চোখে আজ দৃঢ়তা। এবার সে লড়াই করবে নিজের আত্মসম্মান আর ভালোবাসার জন্য। সারারাত নিধির চোখে একটুও ঘুম নেই। অয়নের সেই মেসেজ বারবার তার মনে কাটার মতো বিঁধছে। তুমি একদিন আমার কাছে ফিরে আসবেই। নিধি জানে, এবার চুপ করে বসে থাকলে ফারিসের অবিশ্বাসের দেয়াল আরও শক্ত হবে। তাকে লড়তেই হবে। সকাল। ফারিস যথারীতি নাস্তা শেষ করে অফিসে বের হওয়ার জন্য তৈরি হচ্ছে। নিধি তার সামনে এসে দাঁড়াল।
আপনার সাথে একটু কথা বলা দরকার। ফারিস বিরক্ত মুখে তাকালো। এখন? আমি দেরি করছি, রাতে কথা বলো। এখনই বলতে হবে। ফারিস নিধির দৃঢ় কণ্ঠ শুনে কিছুটা অবাক হল। নিধি এমনভাবে আগে কখনো কথা বলেনি। ঠিক আছে, বলো। নিধি শ্বাস নিল। আমি জানি আপনি আমাকে অবিশ্বাস করেন, কিন্তু আমি প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? ফারিস কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, কি করতে চাও তুমি? আমি অয়নকে তার মিথ্যে প্রমাণ করতে চাই। আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি শুধু আমাকে বিশ্বাস না করলেও অন্তত আমার এই চেষ্টা দেখুন। ফারিস ঠান্ডা গলায় বলল, আমি কিছু দেখার জন্য অপেক্ষা করছি না, নিধি। তবুও তোমার ইচ্ছে মতো করতে দাও। তবে মনে রেখো, যদি তোমার কথার বাইরে কিছু বের হয়, এই সম্পর্ক আর টিকবে না। নিধি এবার নিজের গলা শক্ত করল। ঠিক আছে, আমি নিজের সত্য আপনাকে দেখাব। বিকেল। নিধি নিজের পুরনো স্কুলের এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। সেই বন্ধু টেলিকমিউনিকেশন সার্ভিসের একটি অফিসে কাজ করে। তুই ঠিক বলছিস তো, কল লিস্টটাকে ট্রেস করা যাবে? বন্ধুটি নিধির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, নিধি। যদি তোর ফোন নম্বর দিয়ে ফেক কল করা হয়, সেটা বের করা সম্ভব। আমি পুরো কল রেকর্ড আনতে পারব। নিধির চোখে এক ঝলক আশা ফুটে উঠল। তাহলে প্লিজ, তাড়াতাড়ি এটা কর। বন্ধুটি কাজ শুরু করল। 2 দিন পর নিধির বন্ধুর ফোন এলো। নিধি, আমি সব তথ্য বের করেছি। তোর ফোন থেকে আসলে কল করা হয়নি। একটা অ্যাপ ব্যবহার করে তোর নম্বর ক্লোন করা হয়েছিল। নিধি বিস্মিত হল। অ্যাপ দিয়ে কিভাবে এটা সম্ভব? অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে নম্বর স্পুফ করা যায়। কেউ ইচ্ছা করে তোর নাম্বার দিয়ে কল করেছে, আর আমি সেটার ট্র্যাক বের করেছি। বন্ধু ফাইল পাঠিয়ে দিল নিধিকে। সন্ধ্যা। ফারিস কাজ থেকে ফিরল। দরজার কাছে নিধি দাঁড়িয়েছিল। তার হাতে একটা খাম। আপনার জন্য কিছু এনেছি। ফারিস অবাক হয়ে তাকাল। এটা কি? সত্যের প্রমাণ। ফারিস খাম খুলে ফাইলটা বের করল। চোখে মুখে বিস্ময় ভরে গেল। এটা কি? আপনার যে সন্দেহ ছিল যে আমি অয়নের সাথে যোগাযোগ রেখেছি, সেটা মিথ্যা। এই রিপোর্ট বলে দিচ্ছে আমার নম্বর স্পুফ করা হয়েছে। অয়ন নিজেই ফেক কল করেছে। আর আপনি তাকে বিশ্বাস করেছিলেন। ফারিস হতভম্ব হয়ে গেল। রিপোর্টটা হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। আপনি কি এখনো সন্দেহ করবেন আমাকে? নিধির গলা এবার শক্ত, কিন্তু চোখে জল টলটল করছে। ফারিস মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। নিধির গলা ধরে এলো। বিশ্বাস ভাঙলে কেমন লাগে জানেন? আমি ভেবেছিলাম আপনাকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। কিন্তু আপনি আমাকে কখনো বোঝার চেষ্টা করেননি। ফারিস এবার নিধির দিকে তাকাল। তার চোখে যেন গভীর অনুশোচনা। আমি সত্যিই ভুল করেছি, নিধি। তোমাকে ছোট করেছি। তুমি যা করেছ, সেটার জন্য আমি কৃতজ্ঞ। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা। নিধির চোখ থেকে এবার বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ল। আপনি কেবল আমাকে বিশ্বাস করার চেষ্টা করুন। আমি শুধু এটুকুই চাই। ফারিস নিধির হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। আমি চেষ্টা করব, নিধি। এবার থেকে সত্যিই চেষ্টা করব।
দূর থেকে ফারিসের দাদি দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। শেষ পর্যন্ত ভালোবাসাই জিতবে। নিধির হাত দুটো নিজের হাতে ধরে ফারিস স্থির চোখে তাকিয়ে আছে। নিধির অশ্রুসিক্ত চোখের মাঝে আজ অদ্ভুত এক দৃঢ়তা। ফারিস ধীরে ধীরে বলল, আমি সত্যিই ভুল বুঝেছিলাম তোমাকে। নিজের সন্দেহকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব, নিধি। তোমাকে আর কখনো ভুল বুঝতে চাই না। নিধির চোখে এবার কিছুটা প্রশান্তি খেলে গেল। সে মৃদু কণ্ঠে বলল, বিশ্বাসটাই তো সব। আমি চাই আপনাকে ভালোবেসে আগলে রাখতে, কিন্তু সেই দায়িত্ব তো একতরফা হয় না। ফারিস নিধির কথার গভীরতা বুঝে মাথা নিচু করল। তার গলায় ছিল অনুশোচনার ছাপ। আমি তোমাকে কথা দিচ্ছি নিধি, এবার থেকে সবকিছু ঠিক করার চেষ্টা করব। কিন্তু কিন্তু কি? অয়নকে আমি ছাড়ব না। এই ছেলেটা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এবার ওকে তার জায়গা দেখাতে হবে। ফারিসের চোখে যেন আগুন ঝলসে উঠল। নিধি অবাক হয়ে তাকিয়ে রইল। পরদিন সকাল। ফারিসের দিন শুরু হল নতুনভাবে। আজ তার মুখের গম্ভীর ভাবের পেছনে অদ্ভুত প্রশান্তি। নাস্তার টেবিলে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, আজ তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? জানবে সময় মতো। নিধির বুকের ভেতর অজানা উত্তেজনা খেলে গেল। এতদিনের সম্পর্কের কঠিন শীতলতার পর যেন একটু উষ্ণতার ছোঁয়া অনুভব করছে সে। দুপুর। ফারিস গাড়ি থামালো তার অফিসের সামনে। তুমি আমার অফিসে আসবে। আজ সবাইকে জানাবো তুমি শুধু নামেই আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের অংশ। নিধি বিস্মিত হয়ে ফারিসের দিকে তাকালো। এই মানুষটাকে কি সে ঠিকমতো চিনতে পারেনি? এতদিনের অবহেলা আর রাগের পর আজ এই নতুন মুখটা দেখছে সে। অফিসে পৌঁছে ফারিস নিধির হাত ধরে ভেতরে ঢুকল। পুরো অফিস যেন থমকে গেল। ফারিস এমনটা কখনো করেনি। সে সবাইকে পরিচয় করিয়ে দিল নিধির সঙ্গে। নিধি একপাশে দাঁড়িয়ে ভাবছিল, যদি বিশ্বাসের সেতু তৈরি হতে শুরু করে তবে সম্পর্কটা সত্যিই সুন্দর হতে পারে। বিকেল। ফারিস নিধিকে নিয়ে বাড়ি ফিরছিল। গাড়িতে দুজন চুপচাপ ছিল। নিধি বাইরে তাকিয়েছিল আর ফারিস একবার তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তোমাকে আজ ধন্যবাদ, নিধি। কিসের জন্য? আমাকে বুঝতে চাওয়ার জন্য। আমাকে আমার ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য। নিধির মুখে মৃদু হাসি ফুটল। এই মানুষটার মধ্যে যে পরিবর্তন আসতে শুরু করেছে সেটা তার জন্য অনেক বড় স্বস্তি। রাত। সবকিছু শান্ত। নিধি বাগানে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। হঠাৎ দরজার পাশে কারো ছায়া দেখে সে চমকে উঠল। কে? ছায়াটা একপাশে সরে এলো। অয়ন দাঁড়িয়ে ছিল সেখানে। তার মুখে সেই চিরচেনা বিকৃত হাসি। তুমি ভেবেছ আমি তোমার পিছু ছাড়ব? তুমি আর ফারিস সুখে থাকবে আর আমি চুপচাপ দেখব? নিধির গলা শুকিয়ে গেল। তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। অয়ন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমাকে তো বলেছিলাম, নিধি, তুমি ফারিসের জন্য যোগ্য নও। তুমি আমার ছিলে আর থাকবেও। তোমার সাহস হয় কিভাবে এসব বলার? সাহস? আজ রাতে আমি ফারিসকে দেখাবো তার স্ত্রী কতটা অনুগত। এই কথা শুনে নিধির হাত পা ঠান্ডা হয়ে গেল।
তুমি কি বলতে চাচ্ছ? ফারিসের কাছে এমন কিছু পৌঁছাবে যা দেখে সে আবার তোমাকে সন্দেহ করবে। তখন তুমি আমার কাছে আসা ছাড়া আর কোনো পথ পাবে না। নিধি এবার ভয় ভুলে দৃঢ় গলায় বলল, তুমি যাই করো না কেন, এবার তোমার খেলা শেষ হবে অয়ন। তুমি যা চাও তা কখনোই হবে না। অয়ন এবার তীক্ষ্ণ চোখে নিধির দিকে তাকাল। দেখা যাক তুমি আর ফারিস কতটা টিকতে পারো। বলেই অয়ন অন্ধকারে মিলিয়ে গেল। রাত গভীর। নিধি ফারিসের ঘরে এসে দাঁড়াল। ফারিস তখন ফাইল ঘাঁটছিল। তার মুখে প্রশান্ত ভাব। কি হলো, কিছু বলবে? নিধি আস্তে করে বলল, আপনি কি আমাকে বিশ্বাস করেন? ফারিস কিছুক্ষণ নিধির চোখে তাকিয়ে বলল, আজ তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, তবে বিশ্বাস করতে চাই। নিধি জানে যুদ্ধটা এখনো শেষ হয়নি। অয়নের পরবর্তী চাল কি সেটা তাকে ঠেকাতেই হবে। বাইরে ঝড়ের বাতাস শো শো শব্দ করে বয়ে যাচ্ছে। ঝড় যেন ভিতরে বাইরে দুদিকেই। নিধির চোখে আজ স্পষ্ট দৃঢ়তা। ফারিসকে হারানোর ভয় আর তার মধ্যে নেই। সে জানে সত্য একদিন প্রকাশ হবেই। কিন্তু অয়নের চক্রান্তের ফাঁদ ভাঙতে তাকে এবার আরও সতর্ক হতে হবে। সকাল। ফারিস চুপচাপ নাস্তা করছে। নিধি তার দিকে তাকিয়ে বলতে গেল, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ফারিস এক পলক তাকিয়ে বলল, জিজ্ঞেস করো। অয়নকে আপনি কি করবেন? ফারিস ঠান্ডা গলায় বলল, আমি তাকে সময়মতো তার জবাব দেব। তার সাহস হয়েছে আমার স্ত্রীকে অপমান করার। এবার তাকে আমি তার জায়গা দেখাব। নিধির বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তির ঢেউ বয়ে গেল। প্রথমবার ফারিসের কথায় যেন তার প্রতি অধিকার আর রক্ষা করার আভাস পেল সে। বিকেল। ফারিসের অফিসে জরুরি মিটিং চলছে। ঠিক সেই সময় তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। ফারিস, আমি জানি তুমি নিধির ওপর বিশ্বাস করতে চাচ্ছ, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা তোমার সিদ্ধান্ত বদলে দেবে। চলো দেখা করি। অয়ন। ফারিসের চোখে তীক্ষ্ণ দৃষ্টি খেলে গেল। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল সে। তারপর একটা ছোট্ট জবাব দিল, ঠিক আছে, কোথায়? অয়ন ঠিকানা পাঠিয়ে দিল। রাত। নিধি তখন পড়ার ঘরে বসেছিল। হঠাৎ ফারিস দরজায় এসে দাঁড়াল। তুমি আজ প্রস্তুত থেকো, কোথাও যেতে হবে। নিধি অবাক হয়ে তাকালো। কোথায়? সত্যের মুখোমুখি হতে। নিধির বুক কেঁপে উঠল। ফারিস কি আবার সন্দেহ করছে? নাকি অয়নের কোনো নতুন ফাঁদ? রাত ৯টা। ফারিস আর নিধি গাড়িতে বসে আছে। গাড়ির মধ্যে পিনপতন নীরবতা। ফারিসের মুখ কঠিন আর চোখ তীক্ষ্ণ। নিধি জানালার বাইরে তাকিয়ে শুধু প্রার্থনা করছিল, আল্লাহ, এবার সত্যের জয় হোক। অবশেষে গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামল। ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, চলো। ভেতরে গিয়ে এক কোণার টেবিলে অয়ন বসে আছে। তার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি। ফারিস, তুমি এসেছ। ভাবিও তো সাথে আছো। বেশ ভালো লাগছে দেখে। ফারিস চেয়ারে বসে বলল, তুমি কি চাও অয়ন? অয়নের চোখে বিদ্রূপের ছাপ। আমি কিছু চাই না। আমি শুধু তোমাকে দেখাতে চাই তোমার স্ত্রী কতটা মিথ্যে বলছে। থামো অয়ন। নিধি চিৎকার করে উঠল।
তুমি কি পেতে চাও এসব করে? সত্যিটা প্রকাশ করতে চাই, নিধি। অয়ন পকেট থেকে একটা পেনড্রাইভ বের করল। এখানে সব আছে। ভিডিও, কল রেকর্ড, সব কিছু। তোমার স্ত্রী কতবার আমার সাথে যোগাযোগ করেছে সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট। ফারিস নিঃশব্দে পেনড্রাইভটা হাতে নিল। একবার দেখে নাও, তারপর তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। নিধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফারিস, এটা মিথ্যে। ও যাই দেখাক না কেন, সব বানানো। ফারিস ঠান্ডা গলায় বলল, আমি সিদ্ধান্ত নেব। চলো, বাড়ি যাই। অয়ন মুচকি হেসে বলল, আমি তো বলেই ছিলাম ফারিস, যা দেখবে তাতে তোমার মন বদলে যাবে। রাত গভীর। ফারিস নিজের ঘরে ল্যাপটপে পেনড্রাইভটা লাগাল। নিধি দরজার পাশে দাঁড়িয়েছিল। তার মনে অজানা ভয়। আপনি কি সত্যিই এসব দেখবেন? ফারিস কোনো কথা বলল না। ল্যাপটপের স্ক্রিনে কিছু ভিডিও প্লে হতে শুরু করল। প্রথম ভিডিওতে দেখা গেল একটা রেকর্ড করা ফোন কল, অয়নের কণ্ঠ আর নিধির নকল কণ্ঠে কথোপকথন। তুমি কেন আমাকে ভুলে গেলে, অয়ন? এই কণ্ঠ নিধির মতো হলেও নিধি বুঝতে পারল এটা স্পষ্টতই বানানো। পরের ভিডিওতে আরেকটি অডিও। প্রতিটা জায়গাতেই নিধির নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু কথাগুলো বিকৃত। নিধির গলা কেঁপে উঠল। আপনি কি এইসব বিশ্বাস করছেন? ফারিস ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে যেন তীব্র এক যুদ্ধ চলছে, বিশ্বাস আর অবিশ্বাসের। এগুলো যদি মিথ্যে হয় তাহলে কিভাবে প্রমাণ করবে, নিধি? নিধি শক্ত গলায় বলল, আমি প্রমাণ করব। এই জাল ছিঁড়ে সত্যিটা আপনাকে দেখাব। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিন, আপনি কি এখনো আমাকে বিশ্বাস করতে চান? ফারিস কিছুক্ষণ নিধির চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি চাই। কিন্তু? কোনো কিন্তু নয়, ফারিস। এবার আমি নিজেই প্রমাণ করব এই বানানো জিনিসগুলোর পেছনে কার হাত। আমি আপনাকে সত্য দেখিয়ে ছাড়ব। নিধির চোখে অদ্ভুত এক তেজ ফুটে উঠল। এবার সে একা লড়বে। এই চক্রান্তের শেষ হবেই। রাত গভীর। নিধি চুপচাপ বিছানার এক কোণায় বসে আছে। ফারিস ঘর জুড়ে পায়চারি করছে। মনে হচ্ছে যেন নিজের সাথে যুদ্ধ করছে। তুমি কি সত্যিই ভাবছ অয়নের এসব প্রমাণ আসল? নিধির গলা ধরা ধরা। ফারিস থেমে নিধির দিকে তাকাল। তার চোখে অস্থিরতা স্পষ্ট। আমি জানি না, কিন্তু এইসব যা দেখলাম সেটা এড়িয়ে যাওয়া কঠিন। তুমি বলছো মিথ্যে, তাহলে তার প্রমাণ কোথায়? নিধির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি জানি না কিভাবে সে এসব বানিয়েছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আপনাকে সত্য দেখাব। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। আমি শুধু সত্য জানতে চাই, নিধি। তুমি যদি সত্যিই নির্দোষ হও তবে আমাকে প্রমাণ করো। নিধি শক্ত গলায় বলল, আমি প্রমাণ করব। আর অয়নকে তার মিথ্যাচারের জন্য মুখোশ খুলে দিতে হবে। পরদিন সকাল। নিধি তার পুরনো বন্ধুকে ফোন করল, যে টেলিকম সার্ভিসে কাজ করত। তুই কি এমন কোনোভাবে জানতে পারবি অয়নের এসব ভিডিও বানানো কিনা? এর সোর্স কোথায়? বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, নিধি। প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। ভিডিও আর অডিও অ্যানালাইসিস করলেই বের হয়ে আসবে এগুলো এডিট করা হয়েছে কিনা। আর কে বানিয়েছে
সেটাও ট্র্যাক করা যাবে। তুই শুধু আমাকে ওই ফাইলগুলো পাঠিয়ে দে। নিধির চোখে আশার আলো জ্বলল। আমি আজই তোকে সব পাঠিয়ে দিচ্ছি। বিকেল। ফারিস তখন অফিসে। অয়ন আবার ফোন করল নিধিকে। তুমি অনেক চেষ্টা করছো, নিধি। কিন্তু সত্যিটা তুমি বদলাতে পারবে না। ফারিসের কাছে আমি তোমাকে এমনভাবে উপস্থাপন করব, যাতে সে তোমাকে নিজে তাড়িয়ে দেয়। নিধি এবার আর ভয় পেল না। তুমি যাই করো, এবার সত্যের মুখোশ খুলে যাবে। আমি অপেক্ষা করছি, অয়ন। শেষবারের মতো। অয়ন হাসতে হাসতে ফোন কেটে দিল। রাত। ফারিস যখন ঘরে ফিরল, নিধি তার সামনে এসে দাঁড়াল। আপনি কি আমার কথা বিশ্বাস করেন? ফারিস অবাক হয়ে বলল। তোমার কথা বিশ্বাস করতে চাই। কিন্তু আবার সেই সন্দেহ। ঠিক আছে, কাল আমি আপনাকে দেখাব। আমি সব প্রমাণ নিয়ে আসছি। ফারিস কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব। পরদিন দুপুর। নিধির বন্ধু তাকে ফোন করল। নিধি, তুই ঠিক বলেছিলি। অডিও আর ভিডিওগুলো ফেক। এগুলো স্পষ্টতই এডিট করা হয়েছে। আমি পুরো ডিটেইলস সহ তোকে রিপোর্ট পাঠাচ্ছি। নিধির মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ তোর। এবার সব সত্য সামনে আনব। সন্ধ্যা। ফারিসকে নিধি ডেকে বলল, আমি সব প্রমাণ এনেছি। এবার আপনি নিজে সত্যিটা দেখুন। ফারিস নিঃশব্দে ল্যাপটপে রিপোর্ট খুলে দেখল। প্রতিটি অডিও ভিডিওর বিশ্লেষণ করা হয়েছে। সব জায়গায় পরিষ্কার লেখা, These files are digitally manipulated and falsified. ফারিসের মুখ কালো হয়ে গেল। এটা অয়ন করেছে? হ্যাঁ। এবার আপনি বুঝতে পারছেন সে কি করছে? ফারিসের চোখে তীব্র রাগ ফুটে উঠল। আমি এবার ওকে ছাড়ব না। সে আমাদের সম্পর্ক নিয়ে খেলেছে। রাত। ফারিস অয়নকে ফোন করল। তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। অয়ন স্বাভাবিক স্বরে বলল, বন্ধুর সাথে দেখা করতে কোনো সমস্যা নেই। আসো আমার জায়গায়। শেষের মুহূর্ত। ফারিস আর নিধি একসঙ্গে অয়নের সামনে গিয়ে দাঁড়াল। ফারিসের চোখে আগুন। তুমি কি ভেবেছিলে অয়ন? তোমার এসব মিথ্যাচার ধরা পড়বে না? অয়ন প্রথমে চমকে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, তুমি কি প্রমাণ পেয়েছ? ফারিস নিঃশব্দে ল্যাপটপ বের করে সব প্রমাণ দেখাল। এবার কি বলবে? অয়ন বোবা হয়ে গেল। ফারিস ধীরে ধীরে বলল, তুমি আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করেছ। এটা তোমার শেষ চাল ছিল। এবার থেকে তুমি আমাদের জীবনে আর কখনো আসবে না। নিধি শান্ত গলায় বলল, তোমার মতো মানুষকে জীবনে আর না দেখাই ভালো। ফারিস নিধির হাত ধরে বেরিয়ে এলো। গাড়িতে উঠে ফারিস নিধির দিকে তাকাল। তুমি প্রমাণ করেছ, নিধি। আমি তোমার ওপর অন্যায় করেছি। কিন্তু এবার থেকে আর কখনো না। নিধির চোখে জল এসে গেল। বিশ্বাসটাই সব। আমি শুধু সেটাই চাই। ফারিস মৃদু হেসে বলল, আমরা একসঙ্গে নতুন করে শুরু করব। এবার আর কোনো সন্দেহের দেয়াল থাকবে না। বাইরে বাতাস বইছিল। নিধি জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল,
শেষ বিকেলের প্রণয় এবার সত্যি বিকশিত হতে চলেছে। অয়নের মুখোশ খুলে যাওয়ার পর নিধির মনে একটা দীর্ঘশ্বাসের মতো প্রশান্তি নেমে এসেছে। কিন্তু তার ভেতরের ক্ষতগুলো এখনো শুকায়নি। ফারিসের সন্দেহ, অবহেলা সবকিছু কাটিয়ে ওঠার পরও সে বুঝতে পারে এই সম্পর্কের ভিত্তি এখনো নতুন। সকাল। ফারিস ল্যাপটপ বন্ধ করে নাস্তার টেবিলে এসে বসল। নিধি চুপচাপ তার সামনে নাস্তা এগিয়ে দিল। দুজনের মাঝে এখনো কিছুটা নীরবতা। আজ আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরব। ফারিসের কথায় নিধি চমকে তাকাল। এতদিন পরে যেন প্রথমবার ফারিস নিজের ইচ্ছায় তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলছে। ঠিক আছে। ফারিস একটু ইতস্তত করে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি এতদিন কেন কিছু বলনি? কেন সব অভিযোগের জবাব চুপচাপ সহ্য করেছিলে? নিধি মৃদু হেসে বলল, কারণ আমি জানতাম আমার সত্য একদিন প্রকাশ পাবে। আপনি যদি আমাকে ভালোবাসতে না পারেন, অন্তত বিশ্বাস করবেন এই আশা আমি হারাতে চাইনি। ফারিস চুপ করে গেল। নিধির কথাগুলো তার মনে গভীর ছাপ ফেলল। দুপুর। ফারিস অফিসে বসে নিজের চিন্তায় ডুবেছিল। নিধির ধৈর্য আর সততার কথা ভাবছিল সে। এতদিন অযথা সন্দেহ করে কি ভুলটাই না করেছে। কিছুক্ষণ পর সে ফোন তুলে একটা মেসেজ পাঠালো নিধিকে, বিকেলে রেডি থেকো। কোথাও যাব? বিকেল। নিধি ফারিসের সঙ্গে গাড়িতে বসে চুপচাপ আছে। তার মনে হাজারো প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা? আমরা কোথায় যাচ্ছি? ফারিস হাসল, সারপ্রাইজ। ধৈর্য ধরো। গাড়ি একটা ছোট্ট পাহাড়ি রিসোর্টের সামনে এসে থামল। জায়গাটা সুন্দর আর শান্ত। বাতাসে এক ধরনের প্রশান্তি। এটা কোথায়? এখানে কিছুদিন আগে একটা মিটিংয়ে এসেছিলাম। জায়গাটা খুব পছন্দ হয়েছিল। আজ তোমাকে নিয়ে এলাম। নিধি অবাক হয়ে তাকাল। আমাকে? হ্যাঁ। আমাদের দুজনের জন্য একটু সময় দরকার, নিধি। এতদিন যা যা হয়েছে সেগুলো পেছনে ফেলে নতুন করে শুরু করতে চাই। নিধির চোখে বিস্ময় আর আনন্দের অশ্রু ঝিলিক দিল। রিসোর্টের সন্ধ্যা। ফারিস আর নিধি রিসোর্টের বাগানে পাশাপাশি বসে আছে। দূরে সূর্যাস্তের আভা ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। তোমার কি মনে হয় আমরা নতুন করে শুরু করতে পারব? ফারিস প্রশ্ন করল। নিধি মৃদু হেসে বলল, আপনি যদি চান তবে সবকিছু সম্ভব। ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, নিধি। আমি জানি আমার ভুলগুলো এত সহজে ক্ষমা করা যায় না। কিন্তু আমি কথা দিচ্ছি এবার থেকে তোমার পাশে থাকব, সত্যিকারের সঙ্গী হয়ে। নিধির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আপনি জানেন শুধু আপনার এই কথাটার জন্য কতদিন অপেক্ষা করেছি আমি? ফারিস নিধির হাতটা ধরে রাখল। তাহলে এবার থেকে নতুন করে শুরু করি? নিধি হাসল। হ্যাঁ, নতুন করে। রাতে। ফারিস রুমের জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে পাহাড়ি বাতাসে গাছের পাতা দুলছে। পিছনে নিধি এসে দাঁড়াল। আপনি কি ভাবছেন? তোমার কথা ভাবছিলাম। ভাবছিলাম এতদিন কেন তোমাকে আমি বুঝতে পারিনি। তোমার ধৈর্য আর সাহস আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। নিধির মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল।
আমারও একটা কথা বলতে ইচ্ছে করছে। কি কথা? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস আর সময় দিয়ে সেটা অর্জন করা যায়। আমি বিশ্বাস করি আপনি আমাকে একদিন সত্যিকারের ভালোবাসবেন। সেই বিশ্বাসটুকুই আমার সবকিছু। ফারিস এবার নিধির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তাহলে সময় আমাকে সেই সুযোগ দিক। পরদিন ভোর। সূর্যের আলো রুমের পর্দা ফুঁড়ে ভেতরে ঢুকছে। ফারিস জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। তার পাশে নিধি এসে দাঁড়াল। কেমন লাগছে জায়গাটা? অনেক সুন্দর, অনেক শান্ত। ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, এই শান্তিটা চাই আমার জীবনেও। আর সেটা আমি তোমার হাত ধরে খুঁজে নিতে চাই। নিধির চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। আমি আছি আপনার পাশে, সব সময়। শেষ বিকেলের আকাশে সূর্যের আলো আজ উজ্জ্বল, যেন নিধি আর ফারিসের জীবনে নতুন সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। রিসোর্ট থেকে ফিরে আসার পর নিধি আর ফারিসের জীবনে যেন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। আগের সেই সন্দেহ, ভুল বোঝাবুঝি আর চুপচাপ সম্পর্কের জায়গা দখল করেছে এক ধরনের স্বস্তি। কিন্তু নতুন শুরুর এই পথটাও সহজ নয়, কারণ পুরনো ক্ষত শুকাতে সময় লাগে। সকাল। ফারিস অফিসের জন্য তৈরি হচ্ছে। নিধি টেবিলে নাস্তা সাজাচ্ছে। আগের মতো কোনো অস্থিরতা নেই তাদের মাঝে। ফারিস চেয়ার টেনে বসে বলল, আজ আমি দেরিতে ফিরব, একটা মিটিং আছে। নিধি মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু ঠিকমতো খেয়ে যাবেন। ফারিস মৃদু হাসল। এই প্রথম নিধি এমনভাবে তার খেয়াল রাখছে দেখে সে স্বস্তি অনুভব করল। তুমি নিজেও খেয়াল রেখো। আর একটা কথা, বিকেলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? নিধি অবাক হয়ে তাকাল। হ্যাঁ, সময় মতো জানতে পারবে। বিকেল। নিধি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে অজানা উত্তেজনা। সারপ্রাইজটা কি হতে পারে? ঠিক সেই সময় ফারিসের ফোন এলো। রেডি থেকো, আমি তোমাকে নিতে আসছি। গাড়ির ভেতর। ফারিস গাড়ি চালাচ্ছে। নিধি চুপচাপ বাইরে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছি? অপেক্ষা করো, জানতে পারবে। গাড়ি একটা ছোট্ট গ্যালারির সামনে থামল। নিধি অবাক হয়ে তাকাল। এটা কি জায়গা? চলো ভেতরে। ভেতরে ঢুকতেই নিধি দেখল দেয়াল জুড়ে শিল্পকর্ম ঝুলছে। আঁকা ছবিগুলো যেন জীবনের গল্প বলে চলেছে। তোমার ছবি আঁকতে ভালো লাগে না? নিধি বিস্ময়ে ফারিসের দিকে তাকাল। আপনি কিভাবে জানলেন? তোমার ঘরের ডায়েরিটা আমি একদিন দেখেছিলাম। সেখানে তোমার নিজের হাতে আঁকা ছবির স্কেচ ছিল। আমি ভেবেছিলাম হয়তো তুমি একদিন সত্যিকারের ছবি আঁকতে চাইবে। নিধির চোখে আনন্দের অশ্রু। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমি চাই তুমি তোমার স্বপ্নটাকে আবার আঁকতে শুরু করো। এই গ্যালারির মালিক আমার বন্ধু। সে চায় নতুন প্রতিভাদের সুযোগ দিতে। তুমি যদি ইচ্ছা করো, এখানে তোমার নিজের কাজ শুরু করতে পারো। নিধির গলা বুঝে এলো। আপনি কি সত্যিই আমার কথা ভাবেন? ফারিস এবার নিধির দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি নিধি, কিন্তু এখন থেকে চাই তোমার প্রতিটা স্বপ্নে পাশে থাকতে। শুধু স্ত্রী হিসেবে নয়, তোমার নিজের মতো করে বাঁচার অধিকার তোমার আছে।
আমি সেটা বুঝতে শিখেছি। নিধি আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমার তো মনে হয় আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন। ফারিস একটু থেমে মৃদু হাসল। হয়তো ভালোবাসা সময় নেয়, কিন্তু আমি চেষ্টা করছি, নিধি। আর একদিন হয়তো। নিধি চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে সে নতুন করে আবিষ্কার করছে। কয়েকদিন পর নিধি গ্যালারির এক কোণায় বসে ছবি আঁকছে। তার হাতের তুলির স্পর্শে ক্যানভাসে ফুটে উঠছে এক নতুন পৃথিবী। ফারিস দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিল। তার চোখে গর্বের ছাপ। তোমার ছবি খুব সুন্দর হচ্ছে। নিধি হাসল। আপনার জন্যই আজ আবার শুরু করতে পারছি। না, এটা তোমার নিজের যোগ্যতা। আমি শুধু তোমাকে সাহস দিতে চেয়েছি। রাত। ফারিস আর নিধি বাগানে বসে আছে। মাথার ওপর তারাভরা আকাশ। দুজনের মাঝে কোনো কথার প্রয়োজন নেই। তুমি কি খুশি, নিধি? খুশির সংজ্ঞা তো একেকজনের কাছে একেক রকম। কিন্তু এখনকার মুহূর্তগুলো এগুলো যেন একটা নতুন জীবন। ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, তাহলে এই নতুন জীবনটা আমরা একসঙ্গে সুন্দর করে গড়ে তুলি? নিধির চোখে আনন্দের ঝিলিক। হ্যাঁ, সব বাধা পেরিয়ে। ফারিস নিধির হাত ধরে বলল, শেষ বিকেলের প্রণয় যেন কখনো ফুরিয়ে না যায়। নিধি মৃদু হেসে বলল, ফুরাবে না। কারণ ভালোবাসা নতুন করে শুরু করলেই সেটা আরো সুন্দর হয়। নিধির জীবন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আঁকাআঁকির মধ্য দিয়ে সে নিজের ভেতরের শূন্যতা আর কষ্টগুলোকে রঙের ভাষায় প্রকাশ করতে শুরু করেছে। গ্যালারির এক কোণে বসে ক্যানভাসে তুলির ছোঁয়ায় সে নতুন গল্প আঁকে। প্রতিটা রেখায় যেন তার জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ফারিস সেই পরিবর্তন চুপচাপ লক্ষ্য করছে। নিধির মুখে হাসি ফোটানো যে তার জন্য কতটা তৃপ্তির, সেটা সে নিজেই উপলব্ধি করছে। একদিন সন্ধ্যায় ফারিস অফিস থেকে ফিরে এসে নিধির ঘরে গেল। নিধি তখন নতুন একটা ছবি আঁকছিল। ছবিটায় একজন মেয়ে মাথার ওপর সূর্যের আলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এটা কি আঁকছ? ফারিস হঠাৎ প্রশ্ন করল। নিধি চমকে পেছনে ফিরে তাকাল। এটা এটা একটা প্রতীকী ছবি। এই মেয়ে আলোকে ছুঁতে চাচ্ছে, কারণ তার জীবনে অনেকদিন অন্ধকার ছিল। এখন সে বুঝতে পারছে, আলো তার হাতের কাছেই আছে। ফারিস মুগ্ধ চোখে ছবিটার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি তুমি? নিধি হেসে বলল, হয়তো। আমি চেষ্টা করছি নিজেকে নতুন করে খুঁজে পেতে। ফারিস চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বলল, তোমার কাজ দেখে গ্যালারির মালিক খুব প্রশংসা করেছে। সে চায় তুমি তোমার আঁকা ছবির একটা প্রদর্শনী করো। নিধির হাত থেকে তুলি পড়ে যাওয়ার উপক্রম হল। প্রদর্শনী? আমার ছবি কি সেই যজ্ঞ? তুমি নিজের মূল্য নিজে কমিয়ে দেখো না, নিধি। আমি জানি তুমি পারবে। নিধির চোখে অশ্রু এসে গেল। আপনার এই বিশ্বাসই আমাকে সাহস দেয়। প্রদর্শনীর দিন। ছোট্ট গ্যালারিতে নিধির ছবির প্রদর্শনী শুরু হয়েছে। চারদিকে তার আঁকা ছবির ছড়াছড়ি। রং, আলো আর জীবনের গল্প মিশে গিয়ে যেন সবাইকে ছুঁয়ে যাচ্ছে। ফারিস পাশে দাঁড়িয়ে চুপচাপ নিধিকে দেখছে। নিধি অতিথিদের সঙ্গে কথা বলছে, ছবির গল্প শেয়ার করছে।
তার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। আপনার স্ত্রী দারুণ প্রতিভাবান, ফারিসের এক সহকর্মী এসে বলল। ফারিস গর্বভরে হাসল। হ্যাঁ, আমি জানতাম সে একদিন এমন কিছু করবে। প্রদর্শনী শেষে ফারিস আর নিধি গাড়িতে ফিরছিল। নিধির হাতে একগুচ্ছ ফুল আর শুভেচ্ছা কার্ড। আজকের দিনটা কিভাবে এত সুন্দর হলো জানেন? ফারিস হাসল। কিভাবে? কারণ আপনি আমার পাশে ছিলেন। আপনার দেয়া সেই বিশ্বাসের জন্যই আমি এগোতে পেরেছি। আপনি কি জানেন আপনিই আমার জীবনের আলো? ফারিস কিছু বলল না, শুধু নিধির হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি জানো আমি কখন ভালোবাসতে শিখেছি? কখন? যেদিন বুঝলাম ভালোবাসা মানে শুধু পাওয়ার ইচ্ছা নয়, ভালোবাসা মানে একজনের স্বপ্নের পাশে দাঁড়ানো, তাকে নিজের মতো করে বাঁচতে দেয়া। তুমি আমাকে সেটাই শিখিয়েছ। নিধির চোখে আনন্দের অশ্রু। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি? হ্যাঁ, নিধি, আমি তোমাকে ভালোবাসি। নিধির হৃদয় যেন এক ঝলকে আলোয় ভরে গেল। তার এতদিনের অপেক্ষার ফল আজ পূর্ণতা পেল। রাত। ফারিস আর নিধি একসঙ্গে বারান্দায় বসে আছে। দূরে আকাশে তারারা জ্বলজ্বল করছে। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। তাহলে শেষ বিকেলের প্রণয়টা সত্যিই শুরু হল? নিধি মৃদু হাসল। ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, শেষ বিকেলের আলো তো দিনের সবচেয়ে সুন্দর সময়। তাই আমাদের গল্পটাও সবকিছুর শেষে এসে আরো সুন্দর হয়ে উঠল। নিধি মাথা গুজে দিল ফারিসের কাঁধে। হ্যাঁ, এটা আমাদের নতুন শুরু। বাতাসে ভেসে বেড়ায় ভালোবাসার মৃদু সুর। ফারিস আর নিধির জীবনের গল্পটা অবশেষে সুখের আলোয় রাঙা হয়ে উঠল। সমাপ্তি।